বন্ধুরা, আজ সকাল থেকেই আরজিকর কাণ্ডের বিভিন্ন দুর্নীতি নিয়ে তদন্ত করার জন্য সিবিআইয়ের ১৫টা টিম শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে এবং সেখান থেকে একের পর এক বিস্ফোরক অভিযোগ উঠে আসছে এবং তদন্তের এখনও অবধি যা অগ্রগতি, অবভিয়াসলি সিবিআইয়ের তরফ থেকে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট আসেনি, কিন্তু যে পারিপার্শ্বিক খবর পাওয়া যাচ্ছে তার রীতিমতো চমকে দেওয়ার জন্য। সন্দীপ ঘোষের যে দুর্নীতি চক্র, তার বড় কিছুর খোঁজ পাওয়া গেছে। সন্দীপ ঘোষের বাড়ি থেকে বড় কিছু এসেছে, এক ব্যাগ ভর্তি নথি নিয়ে দুপুর ১২টার দিকে ইতিমধ্যেই ৩ অফিসার সিজিও কমপ্লেক্সের দিকে রওনা হয়েছে এবং সেখানে গিয়ে ডেফিনেটলি সেই নথির ক্রস চেকিং চলছে। অন্যদিকে যখন এই ৩ অফিসার বেরিয়ে যাচ্ছে, তখন ৬ জন নতুন অফিসার কিন্তু সেখানে চলে এসে, নতুন গোয়েন্দা তারা কিন্তু এসেছেন। সুতরাং সন্দীপের বাড়ি থেকে একটা বিশাল কিছু খাজানা যে পাওয়া যাচ্ছে, সেটা নিয়ে সকলেই নিঃসন্দেহ। এর পাশাপাশি ৩টে বিশেষ কোম্পানির খোঁজ পাওয়া যাচ্ছে, যেটার মাধ্যমে সন্দীপ পুরো ব্যাপারটাকে অপারেট করত। মোট ১৫টা সেগমেন্টে দুর্নীতির অভিযোগ, যেগুলোর সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ পাওয়া যাচ্ছে, এমন একটা আপডেট উঠে আসছে। এর পাশাপাশি আপনারা জানেন যে মোট ১৫ জায়গায় তদন্ত চলছে, ১৫ জায়গায় সিবিআই টিম পৌঁছে গেছে, যার মধ্যে অন্যতম হচ্ছে প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠ। তার বাড়িতে, তার একটি বাড়িতে তদন্ত হচ্ছিল এবং সেখান থেকে সঞ্জয় বশিষ্ঠকে নিয়ে বেরিয়ে একাধিক জায়গায় যাওয়া হচ্ছে। সুতরাং সেখান থেকেও একটা বড় আপডেট আসছে। এদিকে বলেছিলাম বেশ কিছু টিম তারা কিন্তু আরজি করে পৌঁছে গেছে এবং আরজি করে পৌঁছে গিয়ে তারা কিন্তু বর্তমান প্রিন্সিপাল এবং সুপারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছেন এবং সেখান থেকেও বহু নথি কিন্তু নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এর পাশাপাশি যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মা তারা ট্রেডার্সকে ঘিরে কিন্তু একাধিক জিনিস উঠে আসছে, একাধিক আপডেট উঠে আসছে এবং ৪ জন এমএলএ, চারজন এমএলএ তাদের গতিবিধি নিয়ে একটা বেশ সন্দেহের জায়গা উঠছে। একজন এমএলএ সেদিনকে বাইরে থেকে পুরোটা ধামা চাপা দেওয়ার জন্য একাধিক কল করেন। আরেকজন এমএলএ সেখানে গিয়ে বসে থাকেন। আরেকজন এমএলএ মা তারা ট্রেডার্সকে চালিত করতেন এবং আরেকজন এমএলএ তিনি এই আরজিকরের অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে সরাসরি যুক্ত। এবার এই পয়েন্টগুলো যখনই উঠে আসছে, তখন যে বৃহত্তর জায়গাটা উঠে আসছে সেটা কিন্তু মারাত্মক। সেটা হচ্ছে সিবিআই যেটা মনে করছে, রাজ্য প্রশাসন, স্বাস্থ্য ভবন, গোয়েন্দা বিভাগ, এদের সহযোগিতা ছাড়া এই বিপুল পরিমাণ দুর্নীতি করা সম্ভব ছিল না। আর এখানেই প্রশ্নটা উঠছে, তাহলে কি ঘুঘুর ভাষাটা এখানেই ছিল? রাজ্য প্রশাসন, স্বাস্থ্য ভবন, গোয়েন্দা বিভাগ এরা সমস্ত কিছু জানার পর চেপে যেত, সেইখানে গিয়ে রাঘব বোয়ালদের খোঁজ করতে হবে, নাকি তারা তাদের কাজটা করেছে এবং তারা সর্বোচ্চ মহলে পাঠিয়েছে, কিন্তু সেই সর্বোচ্চ মহলের অনুপ্রেরণা থেকেই কি সন্দীপ ঘোষ এত বড় দুর্নীতি চক্র চালাচ্ছিল? ফলে সকালেই পৌঁছে গিয়েছিল সিবিআইয়ের টিম। সেখানে ১ ঘন্টা ১৫ মিনিট তাদেরকে ওয়েট করানো হয় এবং শেষ পর্যন্ত বাধ্য হয়ে সন্দীপ ঘোষ যখন দরজা খুলেছেন, তারপর থেকে যে সিবিআই তদন্ত চলছে, সেখানে একাধিক গুরুত্বপূর্ণ মোড় আসছে এবং সবথেকে বড় যে প্রশ্নটা উঠে আসছে, সেটা হচ্ছে রাঘব বোয়ালের সন্ধান এই স্বাস্থ্য দুর্নীতি থেকে সিবিআই বার করতে পারবে? কি এলো, পুরো ডিটেলস আপনাদের সামনে নিয়ে আসবো এই প্রতিবেদনে। নমস্কার প্রিয় বন্ধু, মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আগের প্রতিবেদনেই আপনাদের জানিয়েছিলাম যে সিবিআই যে ১৫টা টিম গেছে, তার মধ্যে একটা টিম গেছে বেলেঘাটায় আরজিকরের এক্স প্রিন্সিপাল সন্দীপ ঘোষের বাড়িতে এবং সেই সন্দীপ ঘোষের বাড়িতে যাওয়ার পর সেখানে একজন মহিলা আধিকারিক সহ ৭ জনের টিম পৌঁছয় গোয়েন্দাদের তরফ থেকে, সিবিআইয়ের তরফ থেকে, এবং পুরো কেন্দ্রীয় বাহিনীর জওয়ান দিয়ে ওই জায়গাটাকে ঘিরে ফেলা হয়, সন্দীপ ঘোষের বাড়ি ঘিরে ফেলা হয়। কিন্তু সন্দীপ ঘোষ কিছুতেই দরজা খুলছিল না। তারপর তার ফোনে দীর্ঘক্ষণ ফোন করা হয়, তাকে কলিং বেল বাজানো হয় এবং শেষ অবধি ১ ঘন্টা ১৫ মিনিট ওয়েট করানোর পর সন্দীপ ঘোষ সেই দরজা খোলেন এবং ৮টা সোয়া ৮টা থেকে সেই তল্লাশি শুরু হয়েছে। বিভিন্ন নথি সেখানে দেখা হচ্ছে এবং সন্দীপ ঘোষকে কিন্তু দফায় দফায় জেরা করছেন সিবিআই আধিকারিকরা। এর মধ্যেই যেটা গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে এলো, সেটা হচ্ছে যে ১২টা নাগাদ প্রায় এক ব্যাগ ভর্তি একটা নথির ব্যাগ সেখানে নিয়ে কিন্তু ৩ জন সিবিআই অফিসার তারা সিজিও কমপ্লেক্সের দিকে চলে গেছেন। এবার এইখানেই মনে করা হচ্ছে যে এখানে কি বড় খাজানার খোঁজ পেয়েছে সিবিআই, যে কারণে এই ডকুমেন্টসগুলো ক্রস ভেরিফাই করার দরকার আছে, যেখান থেকে আরও লিড আসবে এবং যে বৃহত্তর দুর্নীতি, যে রাঘব বোয়ালরা যুক্ত রয়েছে, তাদের সন্ধান মিলবে। সেই জন্যই সেই নথি বাজেয়াপ্ত করে কি সিজিওর দিকে চলে গেলেন ৩ অফিসার। এবং এই নথি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা এখানে তদন্তে যে অনেক কিছু উঠে আসছে সেটা বোঝা যায় যে ৭ জন সিবিআই অফিসার, যার মধ্যে একজন মহিলা আধিকারিকও ছিলেন, তাদের টিম সেখানে জেরা করছিল
ছিল এবং এই 3 জন অফিসার যখন বেরিয়ে যাচ্ছে 6 জন নতুন গোয়েন্দা, নতুন অফিসার আবার কিন্তু সন্দীপের বাড়িতে ঢুকলেন। ফলে 13 জনের মোট টিম, যার মধ্যে 3 জন এখন গিয়ে সিজিওতে ডকুমেন্টস ভেরিফাই করছেন, ক্রস চেকিং চলছে এবং 10 জন কিন্তু সন্দীপের বাড়িতে আছে। মানে সেই তল্লাশিতে আরও এমন ভয়ঙ্কর কিছু উঠে আসতে চলেছে, যেখানে টিম সাইজ ইমিডিয়েটলি বাড়াতে হলো। সাধারণত সিবিআইয়ের সার্চ অপারেশনে যেটা দেখা যায় যে টিম যায় তারাই সার্চটা কমপ্লিট করে আসে, কিন্তু মাঝখানে যখনই সেখানে সেখানে সদস্য সংখ্যা বাড়তে থাকে তখনই একটা নতুন রকমের থিসিস আসে যে সেখানে এতটাই বাড়ছে, সেই জন্য ইমিডিয়েটলি টিম সাইজটাকে বাড়াতে হলো। এবার যেটা এখন অবধি ওই ডকুমেন্টসগুলো এসেছে, অবভিয়াসলি অফিসিয়াল কোনো স্টেটমেন্ট নেই, কিন্তু যেটুকুনি মিডিয়া সূত্রে উঠে আসছে যে 3টে বিশেষ কোম্পানিতে নজর, যে কোম্পানিগুলোকে দিয়ে পুরো সিন্ডিকেটটা অপারেট করতো সন্দীপ, এবং সেখানে ফুড স্টল, ক্যাফে, ক্যান্টিন, সুলভ কমপ্লেক্স, পার্কিং, এই সমস্ত জায়গায় যে বিপুল দুর্নীতি হয়েছে, বিপুল তোলাবাজি হয়েছে, সেই জায়গাটায় কিন্তু সেই 3টে বিশেষ কোম্পানিতে নজর রয়েছে। কারা কারা সেই সন্দেহের তালিকায় 3 জন ব্যবসায়ীর নাম উঠে আসছে সেগুলো আপনাদের বলবো। তার আগে আপনাদের বলি, মোট 15টি বিষয়ে দুর্নীতির খোঁজ চালাচ্ছে কিন্তু সিবিআই। কোন 15টি বিষয় এক এক করে বলি। প্রথমেই হচ্ছে সরকারের টাকার অনিয়ম। 2 নম্বর হচ্ছে সরকারের সম্পত্তি স্বাস্থ্য ভবন এবং কলেজ কাউন্সিলের অনুমতি ছাড়াই বিভিন্ন ব্যক্তি বা সংগঠনকে দেওয়া। ফুড স্টল, ক্যাফে, ক্যান্টিনের মতো জায়গা টেন্ডার না ডেকেই বন্টন করা হয়েছে। 3 নম্বর সরবরাহকারীদের কাজের বরাত দেওয়ার বিষয়ে স্বজন পোষণের অভিযোগ। এখানে বিপ্লব সিংহের হাওড়ার বাড়িতে তো চলে গেছেই, এছাড়াও আরও 2টো নাম উঠে আসছে, একটা হচ্ছে সুমন হাজরা, একটা হচ্ছে আফসার খান। এদেরকে দিয়ে ব্যাপারটা করানো হতো এবং যেটা গণ্ডগোলের বিষয়, যে জায়গাটা সবথেকে বড় দুর্নীতি হতো। সাধারণত কি হয়, এই ধরনের টেন্ডার, যেহেতু এগুলো মেডিকেল ইকুইপমেন্টস বা মেডিকেল সামগ্রী, সুতরাং সেখানে আগে টেকনিক্যাল বিড সেটাকে দেখা হতো, টেকনিক্যাল বিড ক্রস করলে তখন ফিনান্সিয়াল বিড খোলা হতো। কিন্তু সন্দীপ ঘোষ প্রত্যেকবারই যেটা করেছে, কোনো রকম টেকনিক্যাল বিডকে পাত্তাই দেয়নি, প্রত্যেকবারে ফিনান্সিয়াল বিড করা হয়েছে এবং এই 3 জনকেই সেই বরাতটা দিয়ে দেওয়া হয়েছে। 4 নম্বর যে জায়গাটা সিবিআই খুঁজে দেখছে, কোটি কোটি টাকার কাজের বরাত গুটি কয়েক নির্দিষ্ট ব্যক্তিকেই দেওয়া হয়, তাদের বরাত পাওয়ার যোগ্যতা নেই, এমনটাই কিন্তু অভিযোগ। 5 নম্বর আর্থিক ব্যবস্থার নিয়মকানুন ইচ্ছাকৃতভাবে অমান্য করা হয় আরজি কর হাসপাতালে। 6 নম্বর অ্যাকাউন্ট আধিকারিকদের কথায় গুরুত্ব না দেওয়া এবং বিভিন্ন সময়ে পছন্দের ব্যক্তিদের নানা সুযোগ সুবিধা চেয়ে নেওয়া, ওই বাগান বাড়ি সাজিয়ে দেওয়ার যে কেস, সেইটা এখানে আসছে। 7 নম্বর হাসপাতালের পরিকাঠামো এবং বৈদ্যুতিক বিভিন্ন কাজ রাজ্য সরকারের পূর্ত দফতরকে না করানোর অভিযোগ। ওই কাজের জন্য বরাদ দেওয়া হয় বাইরের সংস্থাকে এবং এখানেই সন্দীপের ভূমিকাটা সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে। কেননা ওই যেখানে ঘটনা ঘটেছিল তার পাশের সেমিনার রুমের পাশের বাথরুম, সেটা ইমিডিয়েটলি ভাঙানো হয়েছিল, তখন পিডব্লিউকে ডাকা হচ্ছে, অথচ যখন নর্মালি হাসপাতালের কাজ হয় তখন কিন্তু বাইরের সংস্থাকে দিয়ে করানো হয়। 8 নম্বর হাসপাতালের মেডিকেল কলেজের শিক্ষা সংক্রান্ত কাজের জন্য বরাদ্দ টাকা নিয়েও অনিয়মের অভিযোগ। 9 নম্বর বেআইনিভাবে হাসপাতালের বিভিন্ন কাজের বরাত দেওয়া এবং টেন্ডার সংক্রান্ত সুবিধার জন্য মাঝপথে বরাত ভেঙে দেওয়া। 10 নম্বর হাসপাতালের জৈব বর্জ্য বা বায়োমেডিক্যাল ওয়েস্ট বেআইনিভাবে বাইরে বিক্রি করা হয়। 11 কলকাতা পুরসভার চোখ এড়িয়ে বা কলকাতা পুরসভাকে কনফিডেন্সে নিয়ে বিভিন্ন বেনামি ব্যবসা চালানোর অভিযোগ, তার মধ্যে ছেলেদের মেন হোস্টেল, মহিলাদের নতুন হোস্টেল, সেখানে ক্যান্টিন চালানো এবং হাসপাতালের মধ্যে ক্যাফে চালানোর কথা অভিযোগ রয়েছে। 12 নম্বর হাসপাতালের যে চুক্তিভিত্তিক কর্মী, সেই নিয়োগেও বিপুল দুর্নীতি। 13 নম্বর আর্থিক সুবিধা লাভের জন্য বেআইনিভাবে হাসপাতালের মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসের আধিকারিকদের বদলি। এই কাজের সঙ্গে আরজি করের মেডিকেল এডুকেশনের প্রাক্তন ডেপুটি ডিরেক্টর তনুশ্রী মণ্ডল বলে একজন জড়িত আছে, এমনটাও কিন্তু অভিযোগ উঠে আসছে। 14 নম্বর হাসপাতালের সরবরাহকারীদের কাছ থেকে 20% হারে কাটমানি নেওয়া এবং এটার কিন্তু বিভিন্ন অডিও প্রুফ ইতিমধ্যেই কিন্তু জমা পড়েছে, সেটা হাতে চলে এসছে। 15 নম্বর কোভিড সময় যখন চলছে, সেই সময় সরকারের তরফে হাসপাতালের জন্য যে তহবিল তৈরি করা হয়েছিল, সেই টাকার নয়ছয় করা হয়েছে। ওই টাকা দিয়ে জিম এবং বিভিন্ন দপ্তরের বিলাসবহুল আসবাব কেনা হয়েছে। এইসব ভয়ঙ্কর অভিযোগ এবং সেটার কিন্তু লিড এই সন্দীপের তল্লাশিতে সেগুলো কিন্তু ক্রমশ উঠে আসছে।
এর পাশাপাশি প্রাক্তন সুপার যে রয়েছে সঞ্জয় বশিষ্ঠ, তাকে সন্দীপের ডান হাত বলা হচ্ছে এবং তার যে বাসভবন সেখানেও তল্লাশি শুরু হয়েছিল। কিন্তু সেই এনার এন্টালির বাড়িতে, সেই এন্টালির বাড়িতে যখন হচ্ছে সেখান থেকে কিন্তু তাকে নিয়ে সিবিআইয়ের একটা টিম আলাদা একটা বাড়িতে গেছে, সঞ্জয় বশিষ্ঠের আলাদা আর একটা বাড়িতে গেছে। সেখানে সঞ্জয় বশিষ্ঠ নিজের গাড়িতে গেছে, সেখানে সিবিআই আধিকারিকরা আছে এবং আলাদা একটা গাড়িতেও সিবিআই আধিকারিকরা সেখানে গেছে। ফলে সেখান থেকেও কিন্তু বিপুল পরিমাণ নথি তথ্য কিছু উঠে আসছে, এমন একটা জায়গা উঠে আসছে। এছাড়া তো ওই আরজি করের যিনি বর্তমান প্রিন্সিপাল এবং সুপার হয়েছেন তাদেরকে ডেকে পাঠানো হয়েছিল আরজি করে এবং সেখানে সিবিআই তদন্ত করছে। সুতরাং তাদের হাতে যে রয়েছে মানে সন্দীপ জামানার যেসব ডকুমেন্টস রয়েছে সেগুলো কিন্তু একটা বড় পরিমাণ ডকুমেন্টস সেখানে নিয়ে নেওয়া হচ্ছে এই জিনিসটাকে ক্রস ভেরিফাই করার জন্য। আর এছাড়া যেটা সবথেকে উঠে আসছে সেটা হচ্ছে মা তারা ট্রেডার্স। প্রত্যেকটা জায়গাতেই দেখা যাচ্ছে, সেটা কাফেই হোক, ওষুধই হোক, কোনো এখানে কনস্ট্রাকশন হোক, মানে আরজি কর সংক্রান্ত যা কাজ করবে, পাঁচতলা মল একটাই সলিউশন, মা তারা ট্রেডার্স। এই মা তারা ট্রেডার্সের মধ্যে কী রহস্য লুকিয়ে আছে, কোন প্রভাবশালীর যোগ রয়েছে, যিনি চালাতেন তার আড়ালে, যার নামে এই কোম্পানি, তার আড়ালে কোন প্রভাবশালী ব্যক্তি এটাকে পুরোটাকে কন্ট্রোল করতো এবং সেই কন্ট্রোলটা এমনভাবেই হতো যে সেই জায়গা থেকে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কিছুর বরাত এই মা তারা ট্রেডার্সকে দেওয়া হতো। সেখানে কত কোটি কোটি টাকার খেলা হয়েছে সেই সংক্রান্ত ডিটেলস কিন্তু সেখানে আসছে। কিন্তু এবার এই জায়গাটায় সবথেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা উঠে আসছে সেটা হচ্ছে সন্দীপ। তাকে কিন্তু প্রথম থেকেই সন্দেহের যে তালিকাটা ছিল, সন্দীপ একটা দালাল ছাড়া কিছু নয়, একটা ফোরে ছাড়া কিছু নয়। এই সন্দীপকে শিখণ্ডী করে এই পুরো গেমটা চালানো হয়েছে, যেখানে সন্দীপ মুনাফা কামিয়েছে, কোটি কোটি টাকা কামিয়েছে, মাস গেলে 20 কোটি টাকা তার পকেটে ঢুকতো এইসব দুর্নীতির জন্য। কিন্তু সেটা যে সামগ্রিক দুর্নীতি তার একটা ভগ্নাংশ মাত্র, তার বাকি পুরো টাকাটাই চলে যেত অত্যন্ত প্রভাবশালীদের কাছে। এবং যেটা মনে করা হচ্ছে যে এত বড় দুর্নীতি এটা কিন্তু তিনটে জায়গা, তাদের প্রত্যক্ষ মদত ছাড়া হওয়া সম্ভব ছিল না। রাজ্য প্রশাসন, স্বাস্থ্য ভবন এবং গোয়েন্দা বিভাগ, এরকম দুর্নীতি হচ্ছে। এবং এই দুর্নীতি যে লুকিয়ে চুরিয়ে হচ্ছে এমন নয়, এই দুর্নীতি নিয়ে বারে বারে অভিযোগ জমা পড়েছে এবং সবথেকে মজার কথা, যারা অভিযোগ করেছে তাদেরকে চরম খেসারত দিতে হয়েছে, তাদের উপর দমন পীড়ন হয়েছে, তাদেরকে উত্তরবঙ্গে বদলি করে দেওয়া হয়েছে বা তাদের চাকরিটাই চলে গেছে। তাহলে সরাসরি কি রাজ্য প্রশাসন, স্বাস্থ্য ভবন এবং গোয়েন্দা দপ্তর এর সঙ্গে যুক্ত ছিল, যে কারণে এত কিছু করার সাহস সন্দীপ দেখিয়ে গেছে এবং সে এতখানি ক্ষমতা ধরেছে এবং তার কোনো খবর রাজ্য সরকারের সর্বোচ্চ প্রশাসনের কাছে পৌঁছয়নি? নাকি এই দপ্তরগুলো সমস্ত কাজটাই করেছে, তারা যে তথ্য যেখানে দেওয়ার সেখানে পৌঁছে দিয়েছে, কিন্তু রাজ্য প্রশাসনের সর্বোচ্চ স্তর তারা সবটা জেনে শুনে চেপে গেছে এবং তারাই পুরোপুরি মদত দিয়েছে সন্দীপকে এই দুর্নীতিটা করার জন্য? নাকি রাজ্য প্রশাসনের সর্বোচ্চ স্তর এবং এবং স্বাস্থ্য ভবন, গোয়েন্দা বিভাগ সকলে হাত ধরাধরি করে এই সন্দীপের মতো লোকগুলোকে, সন্দীপকে দিয়ে এই দুর্নীতিটা করেছে? এবং সেটা যদি হয়ে থাকে তাহলে প্রশ্ন উঠছে, এই সন্দীপ মডেল কি শুধুমাত্র আরজি করেছিল, নাকি রাজ্যের অন্যান্য যে মেডিকেল কলেজ রয়েছে বা অন্যান্য যে সেগমেন্ট রয়েছে সেখানেও সেই একই মডেল চালিয়ে এরকম ভয়ঙ্কর দুর্নীতি হয়েছে? ফলে সিবিআই তদন্ত সকাল থেকে চলছে, টানটান উত্তেজনা, এবং সেখানে কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ মোড় উঠে আসছে। এবং আবারও যে কথাটা আমরা প্রথম দিন থেকে বলে আসছি সেটাই কার্যত এস্টাবলিশ হচ্ছে যে আরজি কর কাণ্ড নিছক একটা ধর্ষণ এবং খুনের মামলা নয়, এর পিছনে বৃহত্তর একটা দুর্নীতি চক্র আছে। এবং এই ধর্ষণ, খুন যে ভয়াবহ ছবি গোটা পশ্চিমবঙ্গ, গোটা পৃথিবী দেখেছে, সেটা দিয়ে একটা স্টেটমেন্ট দেওয়ার চেষ্টা হয়েছে, আমরা বুক ফুলিয়ে দুর্নীতি করব, এইভাবেই দুর্নীতির চক্র চালাবো। আর আমাদের বিরুদ্ধে কেউ যদি এই ধরনের মুখ খুলতে আসে, প্রতিবাদ করতে আসে, তার উপর এরকম হাড় হিম করা সন্ত্রাস করে তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হবে। সেই চক্রের ফাঁসি পর্দায় কি এবার ফাঁস করতে চলেছে সিবিআই? তাদের এখনও অবধি যা আপডেট আসছে সেটা কিন্তু এই তদন্ত অত্যন্ত মারাত্মক দিকে যেতে চলেছে এবং একাধিক ভয়ঙ্কর প্রভাবশালী নাম এই মামলায় কিন্তু সামনে আসতে পারে। কি বলবেন বন্ধুরা সিবিআইয়ের এই তদন্ত নিয়ে এবং যে আপডেট এখন অবধি এলো? সত্যিই কি দিনের শেষে সেই রাঘব বোয়ালদের সন্ধান সিবিআই টিম পাবে, নাকি নাকি না আচালে বিশ্বাস নেই, কেননা টিমটার নাম সিবিআই? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।